আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যদি প্রশ্ন করি ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে প্রভাবশালী সদস্য হিসেবে কে ছিলেন? আমি নিশ্চিত প্রত্যেকের মনে নিঃসন্দেহে ১ম এই একটি নাম আসবে ১ নম্বরে, সেটি হচ্ছে ডক্টর আসিফ নজরুল। এই ব্যক্তি বিবিসির একটি ইন্টারভিউতে উপস্থিত হলেন তার স্বভাবজাত চরিত্রের মাধ্যমে। আবারও মুখোশ পরে তিনি আবির্ভূত হলেন আমাদের সামনে এবং বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো তিনি যেভাবে দিলেন, যা দিয়েছেন তার পরতে পরতে চরম মিথ্যাচার। মিথ্যাকে তিনি শিল্পের পর্যায়ে যে নিয়ে গেছেন তা আবারও তিনি প্রমাণ করলেন আমাদের সামনে সেই মুখোশ পরেই। কদিন আগে সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে ডক্টর ইউনূসের একটি কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি সব ধরনের সিদ্ধান্ত নিতেন। এই কথাটি স্বীকার করেছেন ডক্টর আসিফ নজরুল এবং কথাও বলেছেন যে প্রত্যেক সরকারের সময় একটি কিচেন ক্যাবিনেট থাকে। তো ডক্টর ইউনূসেরও ছিল। কিন্তু তিনি প্রমাণ করার চেষ্টা করছিলেন যে সেই কিচেন ক্যাবিনেটের সদস্য তিনি ছিলেন না। মার্কিন যে শুল্ক চুক্তি হয়েছে কিংবা এনবিআর সংক্রান্ত যে কোনো আলোচনায় তাকে ডাকা হতো না, তিনি থাকতেন না। এগুলো বিশ্বাসযোগ্য? একটা মানুষও কি এই কথাগুলো বিশ্বাস করতে পারবেন? তার কাছে প্রশ্ন করা হয়েছিল মব নিয়ে। আরও স্পষ্টভাবে জিজ্ঞাসা করা হয়েছিল বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িসহ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বা বিভিন্ন জায়গায় যে উন্মাদনা সৃষ্টি করা, পৈশাচিক কর্মকাণ্ডের জন্ম দেওয়া। তিনি সেখানেও সাথে সাথেই মিথ্যার আশ্রয় নিলেন। তিনি বললেন যে ৫ আগস্ট যেদিন শেখ হাসিনার সরকারের পতন ঘটল সেদিন থেকে ৮ আগস্ট অর্থাৎ ইউনূস সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত সেই ৩-৪ দিনে কোথাও আক্রমণ ঘটেনি বঙ্গবন্ধু কিংবা এই ধরনের কোনো স্থাপনা বা ভাস্কর্যের উপরে। কি চরম মিথ্যাচার! ৫ আগস্টের দুপুরের পরপরই তো রাজধানী বিজয় সরণিতে বঙ্গবন্ধুর যে বিশাল ভাস্কর্যটি ছিল তার উপরে হাতুড়ি শাবল চালানো হলো এবং আরও অন্যান্য জঘন্য কর্মকাণ্ডগুলো করা হয়েছে যেগুলো আমি উচ্চারণ করতে পারছি না। এগুলো তো সবাই জানে। কুষ্টিয়ার মেহেরপুরে, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের উপরে যে হামলা সেটি কবে হয়েছিল? সেই ৫ আগস্টে তো। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। সেখানে তিনি বলে বসলেন যে ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি এবং মবের বিষয়ে তিনি সাধু সাজার চেষ্টা করলেন। তিনি মন্তব্য করলেন যে আসলে মবের বিষয়ে দৃঢ়তা দেখাতে পারেনি ইউনূস সরকার। কেন পারেনি? এর দায় তিনি কার উপরে চাপানোর চেষ্টা করছেন? এবং তিনিই তো নিজে বিভিন্ন জায়গায় বলেছেন যে মব শব্দটি উচ্চারণের মাধ্যমে জুলাই যোদ্ধাদের খাটো করা যাবে না, তাদের সম্মানহানি করা যাবে না। আবার এটাও ঠিক কোথাও কোথাও বলেছেন যে মবকে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু করেছেন কি বলা পর্যন্ত? এবং তিনি বলেছেন যে যখন প্রশ্ন করা হলো যে সরকারের কেউ এটিকে প্রশ্রয় দিয়েছে, তিনি বলছেন যে আমার জানা নেই। কেন জানা থাকবে না? যখন ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ ৩২ নম্বরে ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো সব কিছু, ঘোষণা দিয়েই তো এগুলো করা হয়েছিল এবং তার যে সহকর্মী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করলেন যে আজ উল্লাস হবে। মাহফুজ আলম তিনি ফেসবুকে দিলেন, সাবেক আরেক উপদেষ্টা, যে ফ্যাসিবাদের তীর্থভূমি গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি জানতেন না এগুলা? সব পত্রিকার শিরোনাম হলো এগুলো আর তিনি চোখে ঠুলি পড়েছিলেন আর কানে তুলা দিয়েছিলেন। তিনি জানতেন না এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে? মবের জনক ১ নম্বর জনক যদি ডক্টর ইউনূস হয়, ২ নম্বর জনক হচ্ছেন এই আসিফ নজরুল। তার কারণ তিনি তো বলবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যে এরা কোনো ব্যবস্থা নেয়নি, বা সেনাবাহিনীর কথা তিনি উল্লেখ করেছেন যে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যারা মব সৃষ্টি করেছে তাদেরকে তো তিনি আবার উদ্ধার করেছেন। আমি আরেকটু উদাহরণ দিতে চাই। যেমন তিনি এখানে উল্লেখ করছিলেন শেখ হাসিনার প্রসঙ্গ, যে যা কিছু হয়েছে মব বা বঙ্গবন্ধুর বাড়িতে হামলা এগুলোর জন্য নাকি শেখ হাসিনা দায়ী। এই কথা টানতে গিয়ে তিনি বলেছেন যে ১৪০০ মানুষের হত্যাকাণ্ড ঘটল এবং এইসবের মধ্য দিয়ে যে মানুষের ক্ষোভ, বিপ্লব মানেই তো একটা
বিশৃঙ্খলার মধ্য দিয়ে কিছু একটা সৃষ্টি, সেখানে মানুষ তো বসে থাকবে। তিনি আবার জায়েজ করার চেষ্টা করছেন এই মবকে, এবং তিনি বলছেন যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে জাতিসংঘের যে হিসাব, সেখানেও তো মিথ্যাচার। 5 আগস্ট পর্যন্ত তো সরকারই বলেছে যে 832 জন নিহত হয়েছেন। তারপরের হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে? এই প্রশ্ন অসংখ্যবার উত্থাপিত করেছে আমি নিজে। তিনি আরেক প্রশ্নের জবাবে বললেন, তাদের সরকার বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়নি, যেটি শেখ হাসিনা করেছিল। শেখ হাসিনা সরকারের সময় অবশ্যই বিচার বিভাগের উপরে সরকারের নগ্ন হস্তক্ষেপ ছিল, সত্য কথা, কিন্তু তার চেয়েও তো ভয়ঙ্কর, জঘন্য, নোংরা রূপ দেখেছি আমরা ইউনূস সরকারের। এবং সেই বিচার বা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে তো এই আসিফ নজরুলই ছিলেন। তিনি বলেননি বিচারকদের উদ্দেশ্যে, থ্রেট করেননি পরোক্ষভাবে যে হুটহাট করে জামিন দেওয়া যাবে না। এরপরে কি আর কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন থাকে? আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে, গণহারে নিরীহ নিরপরাধ মানুষগুলোকেও গ্রেপ্তার করা হয়েছে, এমনকি যারা রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, কি আওয়ামী লীগ, কি বিএনপি কিংবা অন্য কোনো দল, কারোর সঙ্গে যুক্ত নন, তাদেরকেও তো গ্রেপ্তার করা হয়েছে। এর দায় দায়িত্ব কি আসিফ নজরুল এড়াতে পারবেন, নাকি সব পুলিশ অ্যারেস্ট করে সেই কথা বলেই তিনি পার পেয়ে যাবেন? এবং এই যে বলছিলাম যে কিভাবে বিচারিক ব্যবস্থার উপরে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, তার একটা উদাহরণ দিলে তো আমাদের সামনে সব স্পষ্ট হয়ে যাবে। এই মবকারীদের একজন, যে কথিত জুলাই যোদ্ধা সুরভি, তাকে আটক করা হলো 50 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে। রিমান্ডের আদেশ দেওয়া হলো আদালতের পক্ষ থেকে। তারপর পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রীতিমতো তাকে ছাড়িয়ে নিয়ে আসলেন যে সুরভির বিষয়ে আজকেই একটি সিদ্ধান্ত নেওয়া হবে, তার ঘণ্টাখানেকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো। এগুলো কি হস্তক্ষেপ নয়? বিচার বিভাগের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া নয়? এবং যে অসংখ্য ভুয়া মামলা হয়েছে, তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় গায়েবী মামলা হয়েছে, ইউনূস সরকারের সময় কোনো গায়েবী মামলা হয়নি। আওয়ামী লীগের সময় গায়েবী মামলা হয়েছে, সত্য কথা, কিন্তু আওয়ামী লীগের সাথে এই যে ফেরেশতা তুল্য সরকার, কথিত বিপ্লবী সরকারের তুলনা কেন আসবে? আর গায়েবী মামলার হওয়ার তো কোনো প্রয়োজন নেই। যা হয়েছে সিনারি তো আরও ভয়ঙ্কর। গায়েবী মামলাগুলোতে যেমন হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে, তার মধ্যে অসংখ্য নিরপরাধ মানুষ ছিলেন। এই যে অসংখ্য মানুষকে ভুয়া মামলায় আটক দেখানো হয়েছে বা নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তিনি বলেছেন যে তার সরকারের সময়, মানে তাদের সরকারের সময় গায়েবী মামলা হয়নি, মানে গায়েবী আসামি হয়েছে, তিনি নিজে বলছেন। এবং এটার দায়িত্ব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, পুলিশের। কেন পুলিশের একার দায়িত্ব হবে, একার দায় পড়বে, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার তার নিজের মানে একার কাঁধে সব ধরনের দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে? কেন তিনি কোনো ধরনের কোনো ব্যবস্থা নেননি? এবং গণমাধ্যমের উপরে যে হামলাগুলো হয়েছে, সেক্ষেত্রে তিনি বলছেন যে এটা তো সরকার করেনি বা পুলিশ করেনি, পুলিশের করার তো দরকার নাই। ইউনূস সরকারের সময় ইউনূস সাহেব তো নিজে একটা মিলিশিয়া বাহিনী তৈরি করে নিয়েছিলেন। পুলিশ কিংবা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্যারালাল বাহিনী, এই যে মব বাহিনী তৈরি করে নিয়েছিলেন, তারাই তো যথেষ্ট। তারা এখানে আর পুলিশ লাগবে কি জন্য? এই যে মিস্টার আসিফ নজরুল আবারও গণমাধ্যমের সামনে উপস্থিত হতে শুরু করেছেন, শুধু ডক্টর আসিফ নজরুল নন, ডক্টর ইউনূসের জঙ্গি সরকারের আরও বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিরা ধীরে ধীরে গণমাধ্যমের সামনে আসছেন, এসে নিজেদেরকে জাহির করছেন ফেরেশতা হিসেবে। করার সুযোগ তারা পেতেই পারেন এবং তারা করবেনও, তার কারণ তাদের বিরুদ্ধে এই রাষ্ট্র বা সরকারের কোনো ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখছি না এখনো পর্যন্ত, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও। অসংখ্য অভিযোগ, মানে তারাও এক ধরনের দায় মুক্তি পেয়ে গেছেন, যদিও জানি না যে তাদের শেষ রক্ষা শেষ পর্যন্ত হবে কি না। তবে এই ধরনের মিথ্যাচার আমাদেরকে হজম করতে হচ্ছে, এই হলো আমাদের দুর্ভাগ্য। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।